সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় সহকর্মীবৃন্দ ও বাংলাদেশের যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন সকলকে হারুনুল্লাহ ডিগ্রি কলেজের পক্ষ থেকে সুস্বাগতম। আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, হারুনুল্লাহ ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং নিয়মিত পড়াশোনা করছো। বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা পড়াশোনার প্রতি বেশি খেয়াল রাখবে, কারণ এইচএসসি পরীক্ষা তোমাদের হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে এবং সরকার অলরেডি ঘোষণা দিয়েছে যে 15 দিন আগেই তোমাদের পরীক্ষা সময় রুটিন দিয়েই তোমাদের সময় দিয়ে পরীক্ষা শুরু হবে। সেহেতু তোমরা এই সময়টা অবহেলা না করে বাসায় পড়াশোনা চালিয়ে যাবে, তাহলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর 2020 সালে যারা এসএসসি পাস করেছে সেই সব শিক্ষার্থী বন্ধুদেরকে আহ্বান জানাবো হারুনুল্লাহ ডিগ্রি কলেজের ক্যাম্পাসটিকে পরিদর্শন করার জন্য এবং হারুনুল্লাহ ডিগ্রি কলেজকে তাদের পছন্দের তালিকায় রাখার আহ্বান জানাচ্ছি এবং তাদেরকেও অনলাইন ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। তোমরা কলেজ তালিকা পছন্দ করার আগেই আমাদের কলেজ ক্যাম্পাসটি দেখে আসো। মনোরম পরিবেশে অত্যাধুনিক 8ম তলা বিশিষ্ট আধুনিক বিল্ডিং, লিফট, জেনারেটর এবং ঢাকার মিরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, নিজস্ব ক্যাম্পাস 2 বিঘা জায়গার উপরে। তোমাদের ক্যাম্পাসটা ভালো লাগবে এবং পড়াশোনার পরিবেশ মনোরম পরিবেশ এবং মেয়ে এবং ছেলে এখানে কম্বাইন্ড কলেজটি আশা করি তোমাদের পছন্দ হবে এবং আমরা আশা রাখবো যে পছন্দের তালিকায় তোমরা অবশ্যই হারুনুল্লাহ ডিগ্রি কলেজকে রাখবে। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের পাঠে শুরু করি। তাহলে আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এটা প্রায় পরীক্ষা আসে। এখানে 2টা তত্ত্ব আছে, একটা তো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আর হলো আধুনিক জনসংখ্যা তত্ত্ব। তাহলে আজকে আমি আলোচনা করব মূলত ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব বিষয়টা নিয়ে। তাহলে চলো দেখি আমরা আমাদের অনলাইনে কারা কারা অংশগ্রহণ করেছে আমি একটু দেখে নিই। আর যারা আমার লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো তারা ক্লাসটিকে অন্যদের সাথে শেয়ার করে দাও, যাতে অন্যরা ওই ক্লাস থেকে উপকৃত হতে পারে। তাহলে চলো যাই আমরা আলোচনা শুরু করি। 1798 খ্রিস্টাব্দে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, এইটা বিষয় তোমরা মনে রাখবা। অ্যান essay on the principle of population, on the principle of population নামক গ্রন্থে টমাস ম্যালথাস জনসংখ্যা সম্পর্কে একটা তথ্য প্রদান করেন। তার নাম অনুসারে সেই জনসংখ্যা তত্ত্বকে বলা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। তাহলে এটা 1798 খ্রিস্টাব্দে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, ঠিক করে দাও, প্রিন্সিপাল অফ পপুলেশন নামক গ্রন্থ। এটা একটা বিখ্যাত গ্রন্থ, এমসিকিউতে আসে যে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থের প্রবর্তককে বা গ্রন্থকারকে। তাহলে টমাস ম্যালথাস 1798 খ্রিস্টাব্দে, এটাও খেয়াল রাখতে অনেক সময় বছর দিয়ে দেয় যে কোন সালে এটা উনি দিয়ে দেয়। তাহলে 1798 খ্রিস্টাব্দে টমাস ম্যালথাস জনসংখ্যা সম্পর্কে একটা তথ্য প্রদান করেন। তার বিখ্যাত গ্রন্থের নাম হলো যে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। এখন দেখো, এই জনসংখ্যা তত্ত্ব তার নাম অনুসারে প্রদান করা কতগুলো অনুমিত সত্য আছে। অনুমিত সত্যগুলো একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। 1 নম্বর হলো মানুষের জীবন ধারণের জন্য খাদ্যের প্রয়োজন কিন্তু যোগান সীমিত। তিনি বলছেন যে মানুষের জীবন ধারণের জন্য খাদ্যের প্রয়োজন কিন্তু তার যোগান সীমিত, 1 নম্বর। 2 নম্বর, নরনারীর মধ্যে আকর্ষণ, প্রয়োজনীয়তা, নিয়ন্ত্রণ এবং স্বতন্ত্র থাকবে। শিশু ধারণ এবং জীবন ধারণের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক থাকবে। কৃষিক্ষেত্রে ক্রমশমান উৎপাদন বিধি কার্যকর হবে। জমি উৎপাদন ক্ষমতা স্থির থাকবে। জমি একমাত্র উৎপাদন ব্যবস্থা এবং উৎপাদন প্রযুক্তি স্থির থাকবে। এই বিষয়গুলো যদি থাকে তাহলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি কার্যকর হবে। এখন ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য হলো, তার কথা হলো যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে
আর খাদ্য উৎপাদন বাড়ে। দেখো এখানে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হার এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হার, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জ্যামিতিক হারটা বলতে কি বোঝাচ্ছ নি? 1, 2, 4, 8, 16, 32 এরকম দ্বিগুণ হারে বাড়তে থাকবে। আর খাদ্য উৎপাদন বাড়বে 1, 2, 3, 4, 5 এরকম। এর কারণ কি জানো? যে জনসংখ্যা বৃদ্ধির কারণ হলো যে মানুষের তোমার জনসংখ্যার শিশুর জন্মগ্রহণ করা বা মানুষের প্রতি একটা আকর্ষণ বেশি থাকে। আর একদিকে জমির যোগান কিন্তু সীমিত, লিমিটেড যোগান। এই কারণে কি হয় যে খাদ্যের যোগান গাণিতিক হারে বাড়ে এবং জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে। দেখো আমরা এখন একটু বিষয়টি দেখি যে জ্যামিতিক হার এবং গাণিতিক হারটা কি। এটি হচ্ছে ম্যালথাস জনসংখ্যার মূল বক্তব্য। উনি বলছেন যে জ্যামিতিক হার, দেখো জ্যামিতিক হারটা হলো এরকম যে 1, 2, 4, 8, 16, দেখো দ্বিগুণ হারে বাড়বে। তাহলে জনসংখ্যা হলো জ্যামিতিক হার। জনসংখ্যা বৃদ্ধি, উনি বলছেন যে তার তত্ত্বে যে জনসংখ্যা বৃদ্ধি পাবে জ্যামিতিক হার। সে জ্যামিতিক হারটা হলো 1, 2, 1, 2, 4, 8, 16, 32। তার মানে 1-এর দ্বিগুণ দেখো 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16 দ্বিগুণে 32। তাহলে এটাই হলো। আর খাদ্য উৎপাদনের বিষয়টাকে উনি বলছে গাণিতিক। খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় হচ্ছে গাণিতিক হার। তাহলে গাণিতিক হারটা কিরকম? যে 1, 2, 3, 4, 5 এরকম। তাহলে এটাই হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়টা মাথায় রাখবো যে ম্যালথাসের জনসংখ্যার তার তত্ত্বের বক্তব্য অনুসারে যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে গাণিতিক হারে। আর প্রত্যেক 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হবে। এরপরে প্রাকৃতিক উপায়ে জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়ে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। তার মানে এখানে উনি এটা বলছে কি যে প্রত্যেক 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হবে খাদ্য উৎপাদনের তুলনায়। পরবর্তীতে কি হবে যে প্রাকৃতিক উপায় নিয়ন্ত্রণ হলো কি বিভিন্ন রকম মহামারী আসবে, দুর্ভিক্ষ দেখা দেবে, বন্যা হবে, খরা হবে ইত্যাদির কারণে জনসংখ্যা কমে যেয়ে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যার মধ্যে কি হবে? ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। আবার 25 বছরের পর আবার জনসংখ্যা বাড়বে। এইভাবে চক্রাকারভাবে চলতে থাকে। এই জন্য ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে আবার ম্যালথাসীয় চক্রাকার তত্ত্বও বলা হয়। তাহলে এটা কিন্তু একবারে সোজা বিষয়। পোস্টে তুমি সৃজনশীল কোশ্চেন ধরেই বুঝতে পারবা যে এটা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। তাহলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্যটা আমাদের মাথায় রাখতে হবে যে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে আর জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। এটা যদি উল্টায় দিয়ে দাও তাহলে কিন্তু তুমি 0 পাবে একবারে। কারণ জ্যামিতিক হারে হলো কি জনসংখ্যাটা বাড়ে, আর গাণিতিক হারে খাদ্য উৎপাদন বাড়ে। আর জ্যামিতিক হারটা হলো এরকম যে 1, 2, 4, 8 এর দ্বিগুণ হারে বাড়বে, আর গাণিতিক হারটা হলো 1, 2, 3, 4 এভাবে বাড়বে। এই বিষয়টা আমরা মাথায় রাখবো, এটা পরীক্ষার জন্য কোনো মতে আমাদের ভুল না হয়। তাহলে সাধারণত শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা আমাদের এরকম একটা সূচি দিয়ে দিতে পারে, অথবা একটা তোমার আলোচনা করতে পারে যে বছর জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন, এরকম 3টা বিষয় দিয়ে একটা বক্স দিয়ে দিল তোমাদের। একটা থাকবে বছর, তাহলে দেখো এটা এখানে লেখা থাকলো বছর, এটা হলো খাদ্য উৎপাদন, এটা হলো জনসংখ্যা। খাদ্য উৎপাদন খেয়াল কর, তাহলে বছর মনে কর এরকম দেয়া আছে, তাহলে 0, তারপরে 25, তারপরে 50, তারপরে 75, তারপরে 100 ধরে নাও, এরকম দেয়া থাকলো। তাহলে এখানে 1 খাদ্য উৎপাদন, 2, 3, 4, 5 খাদ্য উৎপাদন এভাবে হবে। আর জনসংখ্যা 1, 2, 4, 8, 16। তাহলে খেয়াল করো, তুমি কিন্তু বক্স দেখেই তুমি বুঝতে পারবে যে এটা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের কথা বলা হচ্ছে, যে খাদ্য উৎপাদন জনসংখ্যা দেখো দ্বিগুণ হারে বাড়তেছে, খাদ্য উৎপাদন কিন্তু একই লেভেলে থাকতেছে। এটাই হচ্ছে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে এই বিষয়টা উনি বের করে 1798 খ্রিস্টাব্দে। এটা বুঝতে হবে অনেক আগের কিন্তু জনসংখ্যা সম্পর্কে তথ্য, কেন জনসংখ্যা বাড়ে বা খাদ্য সমস্যা দেখা দেয় সেই সম্পর্কে গবেষণা করতে যে ম্যালথাস 1798 সালে টমাস ম্যালথাস এই বিষয়টা সামনে নিয়ে আসে যে খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। তাহলে আমরা এই সূচির থেকেই ক্লিয়ারলি বুঝতে পারছি
যে এটা একটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। বলছে প্রত্যেক 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হবে। খেয়াল করো, প্রত্যেক 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হবে। এরপরে কি হবে? প্রাকৃতিক উপায়ে জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়ে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এটি হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। সোজা কথা, এত জটিল বিষয়ে তোমরা জটিল করে নেওয়ার কোনো দরকারই নেই। এরপরে দেখো, এটাকে আমরা একটা চিত্রে উপস্থাপন করব। চিত্রটা বোঝার চেষ্টা করো শিক্ষার্থী বন্ধুরা। আমরা একটু দেখি যে চিত্রটা কেমন হবে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের। তাহলে আমি এটা মুছে ফেলি, উপরে আমি চিত্রটা অঙ্কন করি। তো অনেক সময় পরীক্ষায় কিন্তু এই সূচি না দিয়ে চিত্র দিয়ে দিতে পারে, অথবা এই সূচি দিলে এখান থেকে চিত্র অঙ্কন করতে বলতে পারে। তাহলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের চিত্রের উপস্থাপন খেয়াল করো। তাহলে আমরা দেখো, ভূমি অক্ষে দেখাবো খাদ্য উৎপাদন জনসংখ্যার মধ্যে সম্পর্ক। এটা হলো টাইম, টিতে হলো টাইম, আর এখানে এফতে হলো ফুড, আর পিতে হলো পপুলেশন, দুটা দেখাচ্ছি। তাহলে এখানে খেয়াল করো আমাদের যে এখানে সর্বোচ্চ মান কিন্তু 16 আছে। তাহলে এখানে 1 ধরো, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তারপর 8, তারপরে দেখো 8-এর পরে তুমি একবার ডাইরেক্ট 16 দিয়ে দাও। কারণ আমাদের এরপরে খেয়াল করো, টেকনিকটা খেয়াল করো। প্রথমে আমরা খাদ্য উৎপাদনের বিষয়টা দেখা দেবো। তাহলে প্রথমে খেয়াল করো, 1 এখানে দিলাম 25। তাহলে এইখানে যে 25-এ হলো খাদ্য উৎপাদন 2, তাহলে এই জায়গায় আমরা একটা বিন্দু দিয়ে দিলাম। তারপরে আর 50-এ দেখো, 50 হচ্ছে 3-এ তুমি এখান থেকে নিয়ে যাও, এই হলো 50, এই 3। তারপরে 75-এ 4, এই খেয়াল করো 75-এ তুমি 4 দিয়ে দিলে 75। তারপরে দেখো 100 হলো কত? 5, এই 5 বরাবর তুমি এখানে নিয়ে যাও, এইটাই হচ্ছে 100। তাহলে এই বিন্দুটা তুমি যোগ করো, এটা কিন্তু স্ট্রেট হবে। এটা হচ্ছে খাদ্য রেখা, ফুড। কারণ কি দেখো, বৃদ্ধির হারটা কিন্তু একই লেভেল আছে, যেটার কোনো পরিবর্তন হয় না, সেই বিষয়গুলোকে স্ট্রেট হয় এবং উপরের দিকে যাচ্ছে। তাহলে এটা এখান থেকে আমরা মিলাই দেবো। এই জায়গায় দেখো, এখানেও খাদ্য উৎপাদন 1 আছে। তাহলে এইটাকে তুমি দাও, এটা দেবো সি, এটা দাও F1, এটাকে দাও F2, এটাকে দাও F3। তাহলে আমরা খাদ্য উৎপাদন রেখা পেয়ে গেলাম। তাহলে কি শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা খেয়াল করো। চিত্র বইতে দেখলে তোমরা তো ঘাবড়ে যাবে যে এটা কি জটিল, একটা কঠিন বিষয়। আসলে কঠিন বিষয় না, টেকনিকটা খেয়াল করতে হবে। তাহলে আমরা এই খাদ্য উৎপাদন রেখাটা কিন্তু স্ট্রেট হবে, কারণ কি এর পরিবর্তন হারটা কিন্তু একই, এটা আঁকাবাঁকা করা যাবে না। এরপরে খেয়াল করো যে আমরা জনসংখ্যায় যাব। তাহলে প্রথমে দেখো, প্রথম 25 আছে 2, তাহলে 2 এই একই থাকবে। তারপরে দেখো 50 আছে 4, এই 50-এ 4-এ যাও, এই 50-এ 4 এখানে আমরা টেনে নিয়ে নিলাম, এখানে একটা বৃত্ত দিলাম। তারপরে খেয়াল করো 75-এ 8, এই 75-এ 8 বরাবর তুমি 75-এ এই ধরো এইখানে আছে মনে করো 8, এই 75-এ এই 8 বরাবর তুমি নিয়ে যাও। তারপরে খেয়াল করো যে 100 আছে তোমার 16, তাহলে এই 16 বরাবর তুমি এই হলো 16 বরাবর নিয়ে গেলাম 100। তাহলে এরপরে দেখো, আমরা এই বিন্দুগুলো যোগ করলে এটা কিন্তু একটু বাঁকা হবে। এটি হচ্ছে পপুলেশন রেখা। তাহলে এটাকে আমরা নাম দেব P1, এটাকে দেব P2, এটাকে দেব P3। তাহলে দেখো, আমরা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে ম্যালথাসের জনসংখ্যার বিষয়টা দেখো, খাদ্য উৎপাদনের তুলনায় জনসংখ্যার হারের পরিবর্তনটা বেশি, অর্থাৎ জনসংখ্যা উপরে থাকে, খাদ্য উৎপাদন নিচে থাকে। তাহলে আমরা যদি এই বক্স এরকম একটা সূচি দেওয়া থাকে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের, সেখান থেকে আমরা এরকম একটা চিত্র অঙ্কন করতে পারবো। আবার যদি এই পরীক্ষায় যদি আমাদের সৃজনশীল কোশ্চেনে যদি চিত্রটা দিয়ে দেয়, যেমন গত বছর তোমার এরকম একটা চিত্র দিয়ে দিয়েছিল পরীক্ষায়, তাহলে চিত্র দিলেও কিন্তু তুমি ধরে নিতে পারবে যে এটা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। তখন তোমার চিত্র আঁকতে হবে না, জাস্ট ব্যাখ্যাটা করে দিবা যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের কত সালে, 1798 সালে অ্যান অন দ্য পপুলেশন প্রিন্সিপাল পপুলেশন গ্রন্থে 1798 সালে টমাস ম্যালথাস জনসংখ্যা সম্পর্কে একটা তত্ত্ব প্রদান করেন। সেই জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য হলো খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে এবং প্রত্যেক 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়। এরপরে প্রাকৃতিক উপায়ে জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়ে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব। সুতরাং এইরকম যদি তোমার সূচি দেওয়া থাকে, তাহলে সূচির আলোকে তুমি চিত্রে এঁকে ওই ব্যাখ্যাটা দিতে পারো, অথবা সূচি থেকে তুমি ওই ব্যাখ্যাটা দিতে পারো। তাহলে
এটাই গেল হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের গাণিতিক বিশ্লেষণ, এটা হচ্ছে জ্যামিতিক বিশ্লেষণ। তুমি চিত্র যদি পরীক্ষা নাও দাও কোনো অসুবিধা নেই, আলোচনা করলেই হবে। এটা একবারে ইজি বিষয় যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব চিত্রটা প্র্যাকটিসের বিষয়, সোজা। দেখো আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করলাম, তোমরা সেটা যদি বারবার দেখে প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু পারবে। আর যারা এখন আমাদের লাইভ ক্লাসে নেই তারা পরবর্তীতে এই ক্লাসটা দেখে নিও, এবং আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা দেওয়া থাকবে। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো আমাদের কলেজ, তোমরা সার্চ দিলে সেখানেও এই ক্লাসটা আপলোড দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখন আমরা জানি যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের প্রতিরোধমূলক ব্যবস্থা। এখন উনি তো বলছে যে এই বিষয়টা যে এটাকে উনি আবার প্রতিরোধের উপায়ও বলে গেছেন যে প্রতিরোধ করা যাবে কি করে। তাহলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের প্রতিরোধ, জনসংখ্যা তত্ত্বের প্রতিরোধ, দেখো প্রতিরোধমূলক ব্যবস্থাটা কি একটু খেয়াল করো। প্রতিরোধ করা যাবে দুইটা উপায়। একটা উনি বলছেন যে প্রতিরোধমূলক ব্যবস্থা, একটা হলো কি প্রাকৃতিক নিরোধ, একটা হলো প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রতিরোধমূলক ব্যবস্থা, আরটা হলো প্রাকৃতিক নিরোধ। এটাও তোমার সৃজনশীল কোশ্চেন উচ্চতর দক্ষতার ক্ষেত্রে দিতে পারে যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা নিয়ন্ত্রণ করতে গেলে কিভাবে, তিনি কি নিয়ন্ত্রণের পথটা বলে দিয়ে দিচ্ছেন, প্রাকৃতিক নিরোধ। এখন খেয়াল করো দুইটা উপায় আছে, যে এই যে খাদ্য উৎপাদন গাণিতিক হারে জ্যামিতিক হারে জনসংখ্যা বাড়তেছে এবং প্রত্যেক 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হচ্ছে, তাহলে এটাকে কন্ট্রোল করার মানুষ কিন্তু দুইটা পদ্ধতি উনি বলে গেছেন। একটা হলো প্রাকৃতিক নিরোধ আর একটা হলো প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা কি করতে পারি, বাল্য বিবাহ বন্ধ করতে পারি, যৌন সঙ্গম করতে পারি, জন্ম নিয়ন্ত্রণ করতে পারি, ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করলে কি হবে, ওই যে জনসংখ্যার বৃদ্ধির হারটা কমে যাবে। তাহলে খাদ্য উৎপাদন জনসংখ্যার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। যে পরিমাণ তোমার দেশে খাদ্য উৎপাদন হবে ঠিক জনসংখ্যা সেরকম থাকবে। আরেকটা জিনিস মাথায় রাখবা যে শূন্য জনসংখ্যা বলতে কি বুঝি, যে দেশের জন্ম হার মৃত্যু হার সমান সেই দেশকে বলা হয় শূন্য জনসংখ্যার দেশ। অনেকে তোমাদের হয়তো মনে করো যে সেখানে কোনো জনসংখ্যা নেই, আসলে এটা সেটা না। শূন্য জনসংখ্যা বলতে আমরা বুঝি যে জন্ম হার মৃত্যু হার যেখানে সমান থাকবে, যে একজন জন্মগ্রহণ করে একজন মৃত্যুবরণ করে, সেই দেশকে বলা হয় শূন্য জনসংখ্যা দেশ। এরকম একটা দেশ কিন্তু আমাদের আছে, নরওয়ে আছে, নরওয়ে বা সুইজারল্যান্ড, এগুলোকে বলা হয় জিরো পপুলেশন কান্ট্রি। তাহলে যে পরিমাণ জনসংখ্যা জন্মগ্রহণ করে ঠিক তদ্রূপ মৃত্যুবরণ করে। তাহলে এখানে শূন্য জনসংখ্যা মানে কোনো জনসংখ্যা নেই এরকম কিন্তু বিষয়টা না। এখন আমরা আসি, তাহলে প্রতিরোধমূলক ব্যবস্থাটা হলো কি, বাল্যবিবাহ বন্ধ করতে হবে, তারপরে যৌন সঙ্গম করতে হবে, জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, জনসংখ্যা বৃদ্ধিটা রোধ করতে পারবো। এবার দেখো প্রাকৃতিক নিরোধ। প্রাকৃতিক নিরোধ হলো কি, যে দুর্ভিক্ষ হতে পারে, মহামারী হতে পারে, যুদ্ধ বেঁধে গেল, বহু লোক মারা গেল, তাহলে কি হবে, সেক্ষেত্রে জনসংখ্যা কমে গেল এবং খাদ্য উৎপাদন জনসংখ্যার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। তাহলে আর সেই দেশের জনসংখ্যার কোনো সমস্যা থাকবে না। তাহলে উনি জনসংখ্যা নিয়ন্ত্রণের দুইটা পথ বলে গেছেন, একটা হলো প্রতিরোধমূলক ব্যবস্থা, আরটা হলো তোমার প্রাকৃতিক নিরোধ। প্রাকৃতিক নিরোধ, মহামারী, আগে পক্সে লক্ষ লক্ষ লোক মারা যেত, এখনও দেখো যে এখনও কিন্তু আমরা একটা মহামারীর মধ্যে অলরেডি আছি, করোনা মহামারীর মধ্যে প্রায় লক্ষ প্রায় এ পর্যন্ত 7-8 লক্ষ লোক মারা গেছে সারা বিশ্বে। এইরকম কিন্তু এটা কিন্তু জনসংখ্যা কন্ট্রোলের, ওই দেখো 1798 খ্রিস্টাব্দে ওনার মাথায় এটা আসছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ কিন্তু তোমার প্রাকৃতিকভাবেও করা সম্ভব, জন্ম নিয়ন্ত্রণ না করেও। দেখো এরকম যদি মহামারী এরকম আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু লক্ষ কোটি লোক মারা যায়, সেক্ষেত্রে জনসংখ্যা কমে যাবে। এরকম এই বিষয়টা কিন্তু উনি অনেক আগের থেকেই এটা বলে গেছে। তাহলে আমরা পরীক্ষায় এই জনসংখ্যা নিয়ন্ত্রণের দুইটা উপায়, প্রতিরোধমূলক ব্যবস্থা কি, প্রাকৃতিক নিরোধটা কি, সেই বিষয়টা আমরা জানতে পারলাম বা শিখতে পারলাম। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা বিষয় জানি যে ম্যালথাসের চক্রাকার তথ্য অনেক সময় বলা হয়। ম্যালথাসের চক্রাকার তত্ত্ব। এখন খেয়াল করো ম্যালথাসের চক্রাকার তত্ত্ব কেন বলা হচ্ছে, যে ওই যে প্রত্যেক 25 বছরে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধি পাবে, জ্যামিতিক হারে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে, গাণিতিক হারে প্রত্যেক 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হবে, একটা পর্যায়ে প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয়ে খাদ্য উৎপাদন জনসংখ্যার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, আবার জনসংখ্যা বাড়বে,
আবার প্রাকৃতিক নিরোধ হবে, আবার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এই সার্কেলে ঘুরতে থাকে এই বিষয়টা। এই জন্য ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে অনেক সময় ম্যালথাসীয় চক্রাকার তত্ত্ব বলা হয়। এই বিষয়টাও শিক্ষার্থী বন্ধুরা আমরা মাথায় রাখবো। এখন আমরা এই বিষয়টা দেখি যে ম্যালথাসের চক্রাকার তত্ত্বটা বিষয়টা কি কেমন। দেখো, এরকম একটা আমরা বিষয়টাকে প্রেজেন্টেশন করতে পারি। তাহলে পরীক্ষায় যদি এইভাবে এরকম একটা কোশ্চেন দিতে পারে, তাহলে তোমরা বুঝে নিবা যে এটাই হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এভাবে আসে। এটাও কিন্তু দিতে পারে। সৃজনশীল কোশ্চেন ইকোনমিক্সের প্রশ্ন ধরা কিন্তু সোজা। এই যে তিনটা প্যাটার্ন দেখালাম, একটা সূচি হতে পারে, একটা গল্প আকারে বলে দিতে পারে, আর একটা চিত্র দিতে পারে, আর এই চক্রাকার তত্ত্ব দিতে পারে। তাহলে দেখো, এটাই হচ্ছে কি চক্রাকার তত্ত্ব। প্রথম হলো জনাধিক্য দেখা দেবে। দেখো, এটা হলো জনাধিক্য। জনাধিক্য মানে কি? জনসংখ্যা বেশি থাকবে, জনাধিক্য। তারপরে হচ্ছে কি? প্রাকৃতিক নিরোধ। প্রাকৃতিক নিরোধ। তারপরে খাদ্য উৎপাদন ও জনসংখ্যার ভারসাম্য। খাদ্য ও জনসংখ্যা ভারসাম্য। এটাই হচ্ছে ম্যালথাসের চক্রাকার তত্ত্ব। চক্রাকার তত্ত্ব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো চক্রাকার ঘুরছে। প্রথমে কি? তোমার জনাধিক্য দেখা দেবে, তারপরে প্রাকৃতিক নিরোধ হবে, তারপরে খাদ্য উৎপাদন, জনসংখ্যা ভারসাম্য প্রতিষ্ঠিত, আবার জনসংখ্যা বাড়বে। তার মানে এই জনসংখ্যার প্যাটার্নটা সার্কেল আকারে বা চক্রাকার আকারে ঘুরতে থাকে। এই জন্য ম্যালথাসের এই জনসংখ্যা তত্ত্বকে বলা হয় কি? আবার ম্যালথাসীয় চক্রাকার তত্ত্ব। আবার এই বিষয়টা যদি পরীক্ষায় থাকে কোশ্চেনে, তাহলেও তুমি বুঝে নিবা যে এটা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের কথা বলা হচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এরপরে দেখো, আরেকটা প্যাটার্ন আমরা দেখাই যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের আরেকটা বিষয় আছে, যে এরকমও দিতে পারে পরীক্ষায়। একবার পরীক্ষা এরকম আসছে। এই প্যাটার্নটাও খেয়াল করো, আমরা যে সংজ্ঞাটা বলছি সেটাই হচ্ছে, এভাবেও আসতে পারে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এরকম এটা লেখা থাকবে। তারপরে দেখো, এখান থেকে দুইটা প্যাটার্ন, এখান থেকে একটা বিষয় আসছে, সেটা হলো দেখো, এটা দিয়েও কিন্তু তুমি বুঝতে পারবে যে জনসংখ্যার জ্যামিতিক হার। জ্যামিতিক হার। জ্যামিতিক হারটা কি? 1, 2, 4, 8, 16, 32, এরকম। আর এটা গেল হচ্ছে কি তোমার একটা পার্ট। আবার এখানে আরেকটা পার্ট খেয়াল করো, এটা হলো খাদ্য উৎপাদনের গাণিতিক হার। এটা হচ্ছে খাদ্য উৎপাদন গাণিতিক। তাহলে গাণিতিকটা কি? 1, 2, 3, 4, 5, এরকম। তাহলে এই দুটো আমরা বুঝতে পারছি যে জনসংখ্যা দেখো এই যে দ্বিগুণ হারে বাড়তেছে, খাদ্য উৎপাদন কিন্তু একই লেভেলে থাকতেছে, এটা হতে পারে। এরপরে দেখো, এখান থেকে যদি আমরা আরেকটা বিষয় আসি, এটা প্রবাহ চিত্রের মাধ্যমে দেখানো যেতে পারে। জনাধিক্য হবে। তারপরে এইখানে তোমরা বক্সের মধ্যে লেখা থাকবে জনাধিক্য, মানে জনসংখ্যা বাড়বে, জনাধিক্য। জনসংখ্যা বৃদ্ধি থাকবে। তারপরে কি হবে? প্রাকৃতিক নিরোধ। তারপরে দেখো, জনসংখ্যা প্রতিকারের উপায়। জনাধিক্য যখন হবে তখন প্রতিকারের উপায়টা কি? প্রতিকারের উপায়। প্রতিকারের আবার দুইটা প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন হলো প্রাকৃতিক নিরোধ, একটা হলো কি? যে আমরা প্রথমটা হলো প্রাকৃতিক নিরোধ। প্রাকৃতিক নিরোধ প্রাকৃতিকভাবে কন্ট্রোল করতে পারে, যেমন মহামারী, যুদ্ধ, এক্সেট্রা, এগুলো আমরা বলতে পারি। আরেকটা নিয়ন্ত্রণের উপায় হলো, দেখো প্রবাহ চিত্রের মাধ্যমে কিন্তু ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ক্লিয়ারলি বোঝা যায়। আরেকটা নিয়ন্ত্রণের উপায় হলো প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রতিরোধ, নিজেরাই জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে পারি। প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রতিরোধমূলক ব্যবস্থা।
প্রতিরোধমূলক ব্যবস্থা তুমি কি কি নিয়ে করতে পারো, যে বাল্য বিবাহ বন্ধ করতে পারো, বিবাহ বন্ধ, তারপরে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা করলে জনসংখ্যা কন্ট্রোল হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কি, দেখো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের উনি একটা ক্লিয়ারলি একটা কনসেপ্ট এর মধ্যে চলে আসছে, যে ম্যালথাস বলছে যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, প্রত্যেক 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হবে, এই জনাধিক্য দেখা দেবে। তারপর সেই জনাধিক্য থেকে প্রতিকারের দুইটা পথ আছে, একটা পথ হলো প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করা যাবে, সেটা হলো মহামারী, যুদ্ধ, তারপরে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ এক্সেট্রার মাধ্যমে জনসংখ্যা কমে যাবে। আরেকটা উপায় আছে প্রতিরোধমূলক ব্যবস্থা, যেটা মানুষের হাতেই আছে, যেমন বাল্য বিবাহ বন্ধ করতে পারি, জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করতে পারি আমরা, বিভিন্ন রকম মানুষের বিনোদনের ব্যবস্থা করতে পারি, তাহলে কি হবে, জনসংখ্যা বৃদ্ধির হারটা কমে যাবে। এটাই হচ্ছে তোমার ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের আদ্যপান্ত আমরা আলোচনা করলাম। তাহলে একটা বিষয় খেয়াল রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো তত্ত্ব আলোচনা করলে তার অবশ্যই কিন্তু ত্রুটিগুলো আলোচনা করতে, অর্থাৎ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের কতগুলো কিন্তু সমালোচনা আছে। এখন আমরা দেখব যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সমালোচনা, এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করবা। যে কোনো একটা প্যাটার্ন দিয়ে আমার কোশ্চেন পরীক্ষায় আমাদের এখান থেকে একটা কোশ্চেন আসবেই, হয় ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আসবে, অথবা আধুনিক জনসংখ্যা তত্ত্ব আসবে, বা কাম্য জনসংখ্যা তত্ত্ব আসবে। আমরা পরবর্তী ক্লাসে আধুনিক জনসংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করব। তাহলে এখন ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সমালোচনা বা ত্রুটি, এগুলো কি জানো, একটা তত্ত্ব বা কোনো কিছু আবিষ্কার হওয়ার পরে মানুষ বা অন্যান্য অর্থনীতিবিদ যারা আছে তারা তাদের থেকে দুর্বল সাইডগুলো বের করার চেষ্টা করে, এটা একটা ভালো দিক। যে এই ত্রুটিগুলো কি কি, তাহলে আমরা একটু শুনি। ঐতিহাসিক অসত্যতা, যে উনি যে বলছে যে যে তোমার সমসাময়িক, ওনার যে সময় জনসংখ্যা 1798 খ্রিস্টাব্দে যে সময় তত্ত্বটা দিছিল সেই সময় কিন্তু এই বিষয়টা ঠিক ছিল, কিন্তু বর্তমানে এটা কিন্তু ঠিক নেই। যেমন পাশ্চাত্য দেশসমূহে জনসংখ্যার ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় বিভিন্ন দেশে তোমার জনসংখ্যার বাড়ার পরিবর্তে জনসংখ্যা কমে যাচ্ছে। যেমন তোমার মিডিল ইস্টের বা কিছু কিছু রাষ্ট্র আছে যেখানে কিন্তু জনসংখ্যা কমে যাচ্ছে। তাহলে ঐতিহাসিক অসত্যতা এটা একটা অসত্যতা একটা। তারপরে 2 নম্বর ত্রুটি বলছে কি, তোমার তোমার খাদ্য উৎপাদন গাণিতিক হার ভুল প্রমাণিত। খাদ্য উৎপাদন গাণিতিক হার ভুল প্রমাণিত, কারণ উনি যে বলছে খাদ্য উৎপাদন 1, 2, 4, এখন কিন্তু এক জমিতে একাধিক ফসল উৎপাদন করা হয়। 1798 খ্রিস্টাব্দে এরকম কিন্তু ছিল না। এর আগেও দেখো আমাদের দেশেও কিন্তু 10 বছর আগে এরকম এক জমিতে একটা ফসলে হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে জমি কোনো সময় ফেলানো থাকে না, প্রত্যেক সময় কোনো না কোনো কিছু উৎপাদন করা হচ্ছে। সুতরাং খাদ্য উৎপাদনের উনি যে কনসেপ্টটা দিয়ে গেছে সেই ধারণা কিন্তু সেটা ঠিক না। সেই খাদ্য উৎপাদন এখন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে বলা চলে। সুতরাং যে খাদ্য উৎপাদনের গাণিতিক হারের এটা ভুল প্রমাণিত হয়েছে। তারপর জনসংখ্যার জ্যামিতিক হারের ধারণাটাও ঠিক না। দেখো জনসংখ্যার যে উনি জ্যামিতিক হারে বৃদ্ধি পায় সেটাও কিন্তু ঠিক না। জনসংখ্যার জ্যামিতিক হারে বৃদ্ধি, যেমন এখন কিন্তু চীনে মনে করো জনসংখ্যা মানে একেবারে খুব লেভেল অন্যরকম পর্যায়ে চলে গেছে, বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু জনসংখ্যা এমন কমে গেছে যে ক্ষেত্রে জনসংখ্যা জ্যামিতিক হার বিষয়টা ভুল প্রমাণিত হয়েছে। যে খাদ্য উৎপাদনের তুলনায় যে জনসংখ্যা অনেক বাড়ে তা না, ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কমে গেছে, যার ফলে উনি যে তথ্যটা দিয়ে দিয়েছে সেখানে এটা ভুল প্রমাণিত হচ্ছে। এরপর আসো, জনসংখ্যা শুধু খাদ্যের সাথে তুলনা করা হচ্ছে, এটা ঠিক না। জনসংখ্যা খাদ্যের সাথে তুলনা ধারণাটা ঠিক না। খাদ্যের সাথে তুলনা ধারণাটা ঠিক না। তার মানে কি, তুমি জনসংখ্যাটা শুধু খাদ্যের সাথে তুলনা করবা কেন, এটা তোমার এই ধারণাটা ঠিক না। তারপর হলো কি, জনসংখ্যা বৃদ্ধি যে শুধু খারাপ, জনসংখ্যা বৃদ্ধি সর্বদা খারাপ, এটা ঠিক না। বৃদ্ধি সর্বদা খারাপ ঠিক নয়।
তার মানে কি, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব উনি জনসংখ্যা বৃদ্ধিকে খারাপ সাইড উপস্থাপন করছে। দেখো, একটা শিশু শুধু পেট নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে না, সে কিন্তু দুইটা হাত নিয়েও জন্মগ্রহণ করে। তার মানে সেই হাতটা যদি উৎপাদনমূলক কাজে নিয়োজিত করে, তাহলে সেই জনসংখ্যা কিন্তু অভিশাপ না, সেই জনসংখ্যা কিন্তু সম্পদে পরিণত হবে। তাহলে আমাদের এই হাতকে যদি আমরা প্রযুক্তিগত উন্নত করতে পারি, কারিগরি শিক্ষা দিতে পারি, দেখো আমরা কিন্তু এই হাতটাকে দিয়েই কিন্তু আমাদের জনসংখ্যা মানব সম্পদে পরিণত করতে পারি। তাহলে উনি কিন্তু শুধু জনসংখ্যা বৃদ্ধির খারাপ সাইডটা বলছে। আসলে জনসংখ্যা যে একটা শিশু শুধু পেট নিয়ে জন্মগ্রহণ করলো, তার কিন্তু আরও দুটো হাতও আছে। সেই দুটো হাত যদি উৎপাদনমূলক কাজে নিয়োজিত করে, তাহলে তোমার জনসংখ্যার তুলনায় খাদ্য উৎপাদন বাড়তে অবশ্যই বাড়বে। সেটা বর্তমান বিশ্বে কিন্তু প্রমাণিত। এই জন্য জনসংখ্যা বৃদ্ধি সর্বদা খারাপ, সেটা ঠিক না। তারপর জনসংখ্যা বলছে কি, জনসংখ্যা নয় বরং সম্পদের সুষম বন্টন হলো সমস্যা। আসলে জনসংখ্যা বৃদ্ধির এটা সমস্যা না, সম্পদের যদি সুষম বন্টন হয় তাহলে জনসংখ্যা কিন্তু সমস্যা না। আমাদের মতো দেশে খেয়াল করো, জনসংখ্যা বা আমাদের কিন্তু অনেক বেশি, কিন্তু আমাদের এই জনসংখ্যা আমরা যদি সুষম বন্টন, যেমন জনসংখ্যা বিদেশে রপ্তানি করতে পারি, অর্থাৎ জনশক্তি আমরা যদি বিদেশে রপ্তানি করতে পারি, আমাদের কিন্তু বিরাট বড় অঙ্কের রেমিটেন্স বর্তমানে আসতে আছে। তাহলে আমাদের দেশের জনসংখ্যা কিন্তু আমরা সম্পদই বলতে পারি যারা বিদেশে আছে। আমাদের যারা বেকার আছে তাদেরকেও যদি আমরা তোমার কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ভালো প্রশিক্ষণ দিয়ে দেশের নিজে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, অথবা বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারি, তাহলে কী হবে, জনসংখ্যা অভিশাপ নয় সম্পদে পরিণত হবে। এই ধারণা কিন্তু ম্যালথাস 1798 খ্রিস্টাব্দে ওনার ওই যে তত্ত্বের মধ্যে আসে নাই। তারপর জনসংখ্যার গুণগত দিক উপেক্ষিত হয়েছে। জনসংখ্যার যে একটা ভালো দিক আছে, যে জনসংখ্যা আমি বললাম যে জনসংখ্যা একটা মানুষ শুধু খালি পেট না, তার দুইটা হাতও আছে। সেই হাতটা যদি কর্মক্ষম হাত হয়, অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ যেটা হয়, যেটা দেখবা যে জননেত্রী শেখ হাসিনা বর্তমানে আমাদের কারিগরি শিক্ষার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। প্রত্যেকটা জেলা পর্যায়ে পলিটেকনিক ইনস্টিটিউট করা হচ্ছে, থানা পর্যায়ে করা হচ্ছে। কারণ কি, একজন মানুষ যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত লাভ করতে পারে, তাহলে সে নিজে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তাহলে সে নিজে বেকারত্ব দূর করবে, আরও 100 মানুষ শিক্ষিত ছেলে মেয়ে বা সবার বেকারত্ব দূর করতে পারবে। তাহলে জনসংখ্যার অবশ্যই গুণগত বিষয়গুলো আছে। আমাদের বিষয়টা হলো কি, সরকার বা রাষ্ট্রপ্রধানদের বুঝতে হবে বা নীতি নির্ধারকদের বুঝতে হবে যে জনসংখ্যাকে কিভাবে সম্পদে পরিণত করা যায়। তার জন্য শিক্ষার বিষয় দরকার আছে, তার জন্য প্রশিক্ষণের বিষয় দরকার আছে। তার মানে কি, একজন মানুষকে মানব সম্পদে পরিণত করতে গেলে প্রথম হলো তোমার শিক্ষা দিতে হবে, দ্বিতীয়ত হলো তার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলে কী হবে, সেই মানুষটি কিন্তু সম্পদে পরিণত হবে। তাহলে এখানে ম্যালথাস সেই জনসংখ্যার গুণগত বিষয়টা উপকৃত করে গেছে। তাহলে আমরা যখনই ম্যালথাসের জনসংখ্যা তথ্যটি পরীক্ষায় লিখব বা তখনই অবশ্যই কয়েকটা সমালোচনা, কয়েকটা পয়েন্ট দিয়ে দিবা যে ম্যালথাসের জনসংখ্যা তথ্যের কতগুলো ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো গুরুত্বপূর্ণ কয়েকটা ত্রুটি আলোচনা করলে হবে। তাহলে পরিশেষে এখন আমরা আজকের ক্লাসের সর্বশেষে ম্যালথাসের জনসংখ্যা তথ্যের ত্রুটি থাকলেও আমাদের মতো দেশে কিন্তু এই ম্যালথাসের জনসংখ্যা তথ্যটি অনেকটা কার্যকর। এখন তোমার পরীক্ষা আসতে পারে যে ম্যালথাসের জনসংখ্যা তথ্য কি বাংলাদেশে কার্যকর? তাহলে এখন সেটা আলোচনা করতে গেলে তোমাকে কয়েকটা পয়েন্ট আলোচনা করতে হবে। 1 নম্বর দেখো, জনসংখ্যা খাদ্য উৎপাদন। আমাদের দেশে কিন্তু জনসংখ্যা বেশি, খাদ্য উৎপাদন কম। তাহলে সেই আলোকে আমরা বলতে পারি ম্যালথাসের জনসংখ্যা তথ্য বাংলাদেশে কার্যকর। এরপর আসো খাদ্য ঘাটতি। আমাদের দেশে কিন্তু খাদ্য ঘাটতি এখনও আছে, আমরা বিদেশ থেকে খাদ্য আমদানি করি, তার মানে নিশ্চয়ই আমাদের খাদ্য ঘাটতি আছে। আবার কোনো কোনো বছর খাদ্য রপ্তানিও করছি, কিন্তু আগের থেকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণের দিকে যাচ্ছি। কিন্তু এবছর আবার দেখো বন্যা, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু এবার আবার খাদ্য ঘাটতির সম্মুখীন হতে পারি। তাহলে এই বিষয়ে আলোকে আমরা বলতে পারি যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আমাদের মতো দেশে কার্যকর। তারপর মাথাপিছু জমির পরিমাণ কম। প্রাকৃতিক দুর্যোগ আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেক বছর কোনো না কোনো প্রাকৃতিক, হয় খরা, না হলে বন্যা, না হলে প্রাকৃতিক দুর্যোগ আমাদের সাথে সাথে সম্পর্কিত। তাহলে প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা কিন্তু ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সাথে সঙ্গতিপূর্ণ। সেই আলোকে আমরা বলতে পারবো যে বাংলাদেশেও ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি কার্যকর। এরপর দেখো স্বাস্থ্যহানি, জন্মহার, মৃত্যুহার। এখানে আমাদের বড় একটা পার্থক্য আছে। দেখো, বাংলাদেশের জন্মহার প্রতি হাজারে স্থূল জন্মহার 18.8 এবং স্থূল মৃত্যুর হার 5.1। তাহলে খেয়াল করো, 18 জন প্রায় 19 জন জন্মগ্রহণ করছে এবং মারা যাচ্ছে 5 জন। তাহলে তোমার এইখানে জন্মহার মৃত্যুহার মধ্যে বড় একটা গ্যাপ রয়ে গেছে। তার মানে জনসংখ্যা এখানে বা খাদ্য উৎপাদনের তুলনায় অবশ্যই বেশি। তাহলে সেই আলোকে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি কার্যকর। তারপর বেকারত্ব। বাংলাদেশে বর্তমান মোট জনশক্তির 1/3 বেকার। এটা একটা ভয়ঙ্কর বিষয়, যে বেকারত্ব কিন্তু আমাদের বাড়তেছে। কারণ হলো কি, কর্মসংস্থানের ব্যবস্থা আমরা তো সেইভাবে করতে পারছি না, কর্মসংস্থান ব্যবস্থা করতে পারছে না। এই কারণে কিন্তু আমরা কারিগরি শিক্ষার উপর বেশি গুরুত্ব দিতে যাচ্ছে সরকার। কারণ এটা ভালো দিক যে একটা
ছেলে মেয়ে শুধু লেখাপড়া করলেই হবে না, সাথে সাথে তার একটা টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে, তাহলে সে ওই টেকনিক্যাল জ্ঞান দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। তারপরে জীবনযাত্রার মানের দিক থেকে খেয়াল করো, আমাদের বর্তমান মাথাপিছু আয় 2025 মার্কিন ডলার। এটা কিন্তু অনেক বাড়ছে, গত 10 বছরে প্রায় দ্বিগুণ হয়েছে আমাদের মাথাপিছু আয়। কিন্তু সেই হিসাবে দেখো, অন্যান্য দেশের কিন্তু মাথাপিছু আয় 40,000 মার্কিন ডলার, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আরও বেশি, 70-80 হাজার মার্কিন ডলার একজনের মাথাপিছু আয়। সেখানে আমাদের মাথাপিছু আয় 20,000, 2,000, তোমার 25 টাকা এরকম মাথাপিছু আয়। সেই দিক দিয়ে আমরা বলতে পারি যে এখানেও আমাদের ম্যালথাস জনসংখ্যা তত্ত্বটি কার্যকর। সুতরাং এরকম কয়েকটা পয়েন্ট দিয়ে লিখবা যে উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে ম্যালথাস জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কার্যকর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কী, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, তার বিখ্যাত গ্রন্থের নাম বলতে পারবে। তারপরে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্যটা কী, জ্যামিতিক হার কী, গাণিতিক হার কী, প্রত্যেক 25 বছর জনসংখ্যা দ্বিগুণ হবে। তারপর তুমি একটা সূচি তৈরি করতে পারবে, তারপরে চিত্র অঙ্কন করতে পারবে, তারপরে ম্যালথাসের চক্রাকার তত্ত্বর বিষয়টা তুমি উপস্থাপন করতে পারবে, এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের 2টা উপায় তুমি বলতে পারবে। তারপরে ম্যালথাসের চক্রাকার তত্ত্ব যে বিষয়টা, এই সার্কেলের মাধ্যমে তুমি ব্যাখ্যা করতে পারবে, এবং সাথে সাথে তুমি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সমালোচনা বা ত্রুটিগুলো উপস্থাপন করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং অর্থনীতি 2য় পত্রের এই 4র্থ অধ্যায়ের জনসংখ্যা তত্ত্বের ম্যালথাসের তত্ত্বটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা প্রতি পরীক্ষায় প্রায় বোর্ডে দেখবা যে এই কোশ্চেনটা আসে। তাহলে এইটা আমরা একটু এই ক্লাসটা ফলো করবা, এবং তোমরা একটু বাসায় বই দেখলে দেখবে তোমাদের কাছে বিষয়টা মজাই লাগবে। এটা তোমার চিত্র অঙ্কন না করলেও চলবে, তুমি যদি এমনিভাবে আলোচনা করে আসলেও তাও তুমি মার্ক পাবে। চিত্র অঙ্কন করতে হবে এমন কোনো কথা নেই। ইকোনমিক্সকে অনেকে ভয় পায় যে চিত্র, আসলে চিত্র সব জায়গায়, এই অর্থনীতি 2য় পত্রের চিত্রের উপস্থাপন তেমন নেই, শুধু এইখানেই এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের একটা আছে, আর আধুনিক জনসংখ্যা তত্ত্ব, এটা সোজা একটা বিষয়। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এটা প্র্যাকটিস করলে পারবে। তাহলে আবারও আমি ক্লাস শেষ করার আগে যারা 2020 সালে এসএসসি পাস করেছে সেই সব নবাগত শিক্ষার্থী বন্ধুদের হারুনমোল্লা ডিগ্রি কলেজের ক্যাম্পাসে পরিদর্শন করার আহ্বান জানাচ্ছি, এবং সাথে সাথে হারুনমোল্লা ডিগ্রি কলেজকে তোমাদের পছন্দের তালিকায় রাখবে, এই আশা ব্যক্ত করে আজকে আমি মামুন স্যার অর্থনীতি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করো, এবং নিয়মিত পড়াশোনা করো। তাহলে সবাই শুভকামনা করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।